বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন, এর বাইরেও একটি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। আমার তিনি আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটা অভ্যুত্থানোত্তর পরিস্থিতির মধ্য দিয়ে যে বাংলাদেশ একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো, কয়েকটা মাস মাত্র গেল এবং এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামনের পথগুলো বা সামনের দিনগুলো আসলে কতটা মসৃণ অথবা কতটা বন্ধুর। অনেকেই চিন্তিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। সো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পরিস্থিতিটা আসলে খুব সুখপ্রদ নয়। আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, তা ইতিমধ্যে যেটাকে আমরা নোজ ডাইভ বলি সেই জায়গায় এসে উপনীত হয়েছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে উত্তেজনা একদম তুঙ্গে। আমাদের হিজ এক্সেলেন্সি দ্য হাই কমিশনার ফ্রম ইন্ডিয়া মিস্টার প্রণয় বর্মাকে তলব করা হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের ভারপ্রাপ্ত সচিব মহোদয় তিনি আমাদের পক্ষ থেকে সাফ যা বলবার বলে দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী পার্বত্য ত্রিপুরা রাজ্যে যে কনসুলার সেবা, সেটা আমাদের ইস্টার্ন হাই কমিশনের যে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক সেই ডেপুটি হাই কমিশনার অফিস কলকাতায়, সেটি আক্রান্ত হয়েছে। আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে। আগরতলা একই ঘটনা ঘটেছে এবং আমাদের সীমান্তের বিশেষ করে উত্তর পূর্ব এলাকায়, বৃহত্তর সিলেট, অনেক জায়গায় আপনার ভারত থেকে সেখানকার সংক্ষুব্ধ নাগরিকেরা বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। পশ্চিমবঙ্গেও একই রকমের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে যেটা আমরা প্রত্যাশা করি যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটা অব্যাহত থাকা জরুরি দুই সৎ প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। তার ঠিক উল্টো অবস্থা এখন বিরাজমান। সর্বশেষ যে আলুর চালান 27 ট্রাক, এটাই নাকি শেষ। এরপর আলু, পেঁয়াজ, অন্যান্য যে নিত্যপণ্য আমরা পেয়ে থাকি সরবরাহ ভারত থেকে সস্তায়, সেটি বন্ধ হবে এরকম একটা চিন্তা মাথায় রেখে কাইন্ড অফ লোকালাইজড স্যাংশন আরোপ করার একটা পলিসি আমাদের প্রতিবেশীরা পার্সু করতে চলেছেন। আর ভারতীয় মিডিয়া যে প্রচারণা, সোশ্যাল মিডিয়ামে, তারা প্রায় 35,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় সীমা রেখার কাছে, রামগড়, তারপর আগরতলা, এইসব সীমান্ত সন্নিহিত এলাকায়। পিনাখা যে মিসাইল 70 কিলোমিটার রেঞ্জের, সেগুলো সংস্থাপন করা হয়েছে এবং এমন বার্তা দেয়া হচ্ছে যে তারা সার্জিক্যাল স্ট্রাইকে যেতে পারেন। পাকিস্তানে একাধিকবার যে কাণ্ড আমরা দেখেছি ভারতের তরফ থেকে। একবারই এমনও বলা হচ্ছে যে শদের লোকের তালিকা তারা তৈরি করেছেন, ইসরায়েলি কায়দায় অ্যাবডাক্টেড হওয়ার সম্ভাবনা আছে। সিলেক্টিভ কালিং যাকে বলে, তাও পার্সু করা হতে পারে। সব মিলিয়ে প্রচারণা পারদ একেবারে তুঙ্গে। এরকম একটি পটভূমিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, তিনি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন এবং জাতীয় ঐক্যের একটা প্রয়োজনীয়তা বিশেষ করে অনুভূত হচ্ছে এই বর্তমান পরিসরে। এবং এটাতে একটা
ডিভিডেন্ড পাওয়ার আশা করছেন অন্তর্বর্তী সরকার এবং তার প্রধান। এককভাবে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমান যে ক্রাইসিস সেটি মোকাবেলা করা অসম্ভব, এই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে এসছে বলে মনে হচ্ছে। আর ইতিমধ্যে যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে সেটা নিয়ে নানান রকমের সমালোচনা ইতিমধ্যে আমরা শুনেছি। তবে নির্বাচন যতক্ষণ পর্যন্ত তারিখ ঘোষিত না হচ্ছে, রোড ম্যাপ পরিষ্কার করে উন্মোচন করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। এবং বর্তমান সরকার শেষ অবধি কী করবেন, কত পরে নির্বাচনের আয়োজন করবেন বা কত শীঘ্র তা ঘোষিত হবে, এই বিষয়গুলো নিয়ে একটা দোলাচল কিন্তু রয়েই গেছে। সব মিলিয়ে আমি আবারও বলবো যে পরিস্থিতিটা সুখপ্রদ নয়। মাসুদ আহমেদ তালুকদার। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব প্রফেসর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা, এই সরকার কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসছেন, এগুলো আমাদের সকলের কাছে খুব পরিষ্কার। দেশের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে এরকম একটা সরকার আসার কোনো আর বিকল্প ছিল না। অর্থাৎ এই সরকারকেই আসতে হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়। এখন আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা যদি আমাদের প্রতিবেশী দেশসমূহের কথা এবং তাদের আলাদা আলাদাভাবে এদের সম্পর্ক বা তাদের অ্যাচিভমেন্ট বা তাদের সঙ্গে আমাদের সখ্যতার বিষয়গুলোকে আমরা অ্যাসেস করি বা উপস্থাপন করি, তাহলে এক একটার ক্ষেত্রে এক এক রকমের অভিজ্ঞতা আমাদের। সবচেয়ে কাছের বন্ধু যারা, কাছের প্রতিবেশী যে ভারত আমাদের, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে অনেক অবদান রেখেছেন, যেটা আমরা অনেক বড় মুখ করে বলেছি, তাদের অতীতের যে কর্মকাণ্ড যেটা ছিল, তাতে আমাদের দেশের সাধারণ মানুষের মনে দারুণ প্রতিক্রিয়া জন্ম দিতেছিল দীর্ঘদিন যাবৎ। এবং যেভাবেই বলি না কেন, আমরা একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা নিজেদেরকে নানাভাবে দাবি করছে তারা নির্বাচিত সরকার, কিন্তু জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল যে ওই সরকারটি যাই হোক না কেন তারা জনগণকে প্রতিনিধিত্ব করতেন না। এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য সরকারের যে একটা ভূমিকার থাকে, সেখানে ওই সরকার জনগণের হয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। এই জন্য যে জনগণকে বর্জন করার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তাদেরকে বলাই হইতো যে ওনাদের আনুকূল্যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন। যে কারণে জনগণের প্রত্যাশা যেটা ছিল প্রতিবেশীর কাছ থেকে, জনগণ পেয়েছিলেন তার উল্টাটা। এবং এই দিনে দিনে মানুষের মনে এই ক্ষোভ পোষণ করে একটা পর্যায়ে এটা যখন বিস্ফোরণ হয়, তখনই অতীত সরকারের পতন হয়। আজকে এনারা রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং এনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে জাতির যে জঞ্জাল তারা তৈরি করে দিয়ে গেছেন, দেশীয় অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে, তা সব কিছু সমাধানের দায়িত্ব কিন্তু ওনাদের উপরে পড়েছে। ওনাদের যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, এটা সমাধানের দায়িত্ব কেবলমাত্র তাদেরকেই পালন করতে হচ্ছে এবং হবে। আজকের যে পরিস্থিতি, নিশ্চয়ই তারা সেটা অ্যাসেস করছে। আজকের পরিস্থিতির উপরে নির্ভর করে আগামীকাল কি করবেন সেটাও তাদেরকে ভাবতে হচ্ছে। এখন আমরা বৈদেশিক সম্পর্ক মানুষের কেমন হয়, কিসের উপরে বেসিস করে হয়, সেখানে সর্বপ্রথম যে বিষয়টা থাকে সেটা হলো দুইটা রাষ্ট্রের সমতায় বিশ্বাসী। কিন্তু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীর কাছে আমাদের সবসময় অবস্থান ছিল আমরা তাদের ছোট ভাই, এরকম একটা বড় ভাই সুলভ মনোভাব আমাদের উপরে দেখাতেন। এটার একটা সমতা আনার জন্য সবচেয়ে বড় দায়িত্ব বা ভূমিকা যে পালন করে সে হলো সরকার। কারণ যদি সরকার জনগণের হয় আর বন্ধু প্রতিবেশী রাষ্ট্র দ্বারা জনগণের সম্পর্ক উপেক্ষিত হয়, তাহলে সরকারকেই এটাকে সঠিক অবস্থানে আনার দায়িত্ব পালন করতে হয়। আমাদের দুর্ভাগ্য ছিল ওইখানটাই যে সরকার জনগণের অবস্থানকে
একটা প্যারালাল পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার কথা, সেটা না নিয়ে বরং আমাদের সরকার একটা নতজানু পরিস্থিতিতে পতনের আগ পর্যন্ত চালিয়ে গেছে। এখন এই যে মোশায়েবের যে সম্পর্কটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সরকার করে গেছিলেন, এবং তাদের পতনের পর যারা মোশায়েবিতে অভ্যস্ত তারা ভাবতেই ছিলেন এরকম যে এখন যে সরকার এসছে অথবা জনগণ যারা এই সরকারের শক্তি, এই সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। জনগণের আন্দোলনের কারণে এই সরকারের জন্ম, সুতরাং জনগণ এদের পিছনে আছে। এবং একটা সরকারের সবচেয়ে বড় শক্তিই কিন্তু জনগণ, যেটা অতীত সরকারের ছিল না। তো আজকের এই সরকার যখন, অর্থাৎ ভারত আমাদের যে ঘনিষ্ঠ প্রতিবেশী, তারা অতীত সরকারের কাছ থেকে যে পরিমাণ তোষামদি পেয়েছেন, ভিন্ন অবস্থানে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার যখন কোনো ভিন্ন অবস্থানে যাবেন, সেটা তাদের জন্য যেমন খুব সুখকর হবে না, আর তারা সেটায় স্বস্তিও বোধ করবে না। তাদের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে যে আমরা এই অঞ্চলের জন্য একটা তোষামদি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে যতটা নিরাপদ নিশ্চিন্তে থাকতে পারতাম, এখনকার সরকার আমাদের বিশ্বস্ত সরকারকে হটিয়ে যখন রাষ্ট্র ক্ষমতা তারা দখল করলেন, তাহলে আমরা মনে হচ্ছে আমাদের সেই নিরাপদ অনুভূতির জায়গাটা বোধহয় আহত হয়ে গেল অথবা বিনষ্ট হলো। তো সুতরাং বাংলাদেশের সঙ্গে যেমন জনাব প্রফেসর কলিমুল্লাহ যে কথাটা বললেন এবং আপনিও উপস্থাপন করলেন যে পরিস্থিতিটা এখন আমাদের সঙ্গে খুব সুখকর যাচ্ছে না, এটা যিনি বর্ণনাগুলো তিনি দিলেন, কলকাতার কথা বললেন, আগরতলার কথা বললেন, এবং বর্ডারের শক্তি বাড়ানো, সামরিক শক্তি বাড়ানো, এগুলা আমাদের মানুষের মনে তো শঙ্কার তৈরিই করে। কিন্তু এতে আতঙ্কিত না হওয়ারও কারণ আছে। সেটা হলেই যে একটা দেশ ইচ্ছা করলেই তার সংকীর্ণ স্বার্থ বাস্তবায়ন করার জন্য যদি হুমকি ধমকি দেয়, সেটা যদি খুব নাজুক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তাহলে সরকার যেমন বিচলিত হয়, জনগণও সমপরিমাণ বিচলিত হয়। এই কারণে যে সরকারের উপরে নির্ভর করার মতো মানসিকতা তাদের থাকে না, কারণ ওই সরকারের সঙ্গে তার নিজস্ব দেশীয় জনগণেরও একটা দূরত্ব অনেক বড় থাকে। কিন্তু আমাদের সৌভাগ্য এখানেই যে আমাদের দেশের এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, সেই সরকার আর জনগণ এরা একাত্ম। অথবা আমাদের শঙ্কিত হওয়ার মতো খুব কারণ আছে বলে আমার মনে হয় না। আর আমাদের জন্য এই বিব্রত অবস্থা কেন তৈরি করছে, কেন প্রতিনিয়ত, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস কেন হচ্ছে, এটার পিছনে একটা কারণ এই যে সকল ইকুয়েশনে তারা একটা তাবেদার সরকার এখানে দেখতে চেয়েছিলেন এবং করেছেন অতীতে, এই সরকার তাবেদারি করবে না, এই বিশ্বাস থেকে তারা মনে করছে যে আমাদের অবস্থা, কারণ এমন নানা রকম কনসার্ন আছে তাদের। আপনি দেখবেন আমাদের ওই যে একটা কথাই আছে যে ভারতের যে সকল সিস্টার কনসার্নগুলো ছিল এখানে, এটা তাদের দেশের অংশ হওয়ার পরেও তার আয়ত্তের বাইরে ছিল। এটাকে একটা অ্যাবসলিউট কন্ট্রোলে নিতে ভারতকে কিন্তু অনেক চিন্তা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু মজার ব্যাপারটা হলেই অতীত সরকার যে বিষয়টা করে দিয়ে গেছে, খাল কেটে যে কুমির এনে দিয়ে গেছিল, সেই খাল দিয়ে যদি এখন নৌকার সঙ্গে কুমিরও চলে আসে, কিছু তো আর করার নেই, এত সহজ করে দিয়েছে। তো এইসব জিনিসগুলো বিবেচনায় আমাদের মধ্যে অনেক সময় শঙ্কিত হচ্ছি আমরা যে হয়তোবা দেশের, কিন্তু এটাকে আমি নিশ্চিত একটা কথা বলতে পারি, আমরা আশঙ্কা করছি যে পদে পদে আমরা বিপদ সংকুল অবস্থায় সামনে আগাতে হবে। কিন্তু আমি আশ্বস্ত হচ্ছি এ কারণে, ভয়ভীতি বা যে যেটাই করুক না কেন, কাউকে পুনর্বাসনের জন্য অথবা কোনো রকম অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, সেটা আর যাই হোক বাংলাদেশে সেটা সম্ভব না। সো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি আপনার কাছে বুঝতে চাই যে ভারতই কেন এই অবস্থানে যাচ্ছে এবং বাংলাদেশি বা কেন এই প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে বাংলাদেশকে, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন গ্লোবাল আইকন সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যার প্রতি পশ্চিমা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন রয়েছে, দেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে, সেরকম একটা সরকার কেন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে? এবং বোঝাই যাচ্ছে, আমি সরকারের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা আসলে অন্য যে বিষয়গুলো এখন দ্রুত অ্যাড্রেস করা দরকার, রাষ্ট্রের সমাজে অনেক রকমের সংকট আছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সেগুলো বাদ দিয়ে তাদের এই কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।
দেখুন, যে বিষয়টা এবং আমাদের দেশ, আপনি যেমন বা ভারতীয় দিকের কথা উল্লেখ করেন সেটা যেমন আছে, এবং ওই ফাঁদে পা দেবার জন্য আমাদের এখান থেকেও কিছু কিছু ব্যক্তিবর্গ বা গোষ্ঠী ইতিমধ্যেই বেশ সক্রিয় দেশের ভেতরে বাইরে থেকে, যারা এক ধরনের প্রভোকেশনে পা দিচ্ছেন অথবা রিয়্যাক্ট করছেন অথবা নিজেরা উস্কানি দিচ্ছেন, এক ধরনের উগ্রতার ভাবধারা জনমনে ছড়িয়ে দেবার চেষ্টা করছেন। দেখুন, ফ্ল্যাগের ইস্যুটাতে যদি আমরা আসি, আপনার আমাদের পতাকা পোড়ানো হয়েছে, এটা আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া, মানে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, ওই লজিকে প্রথমে বুয়েট, পরে আমাদের আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি বগুড়া পলিটেকনিক, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সর্বত্র ছড়িয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে 14 দিন ধরে এই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রাইমারি এডুকেশন সাবসেক্টর, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর, টারশিয়ারি এডুকেশন সাবসেক্টর এবং স্কুল মাদ্রাসা নির্বিশেষে সর্বত্র এই কর্মসূচিটি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। যে বা যারা বিরোধিতা করবেন, বাধা দেবেন, তাদেরও দেখে নেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে। তো ফলে এইটি এই যে উত্তেজনার পারদ, সেটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এবং এই যে ব্যাপারটি, এইটি কিন্তু আনপ্রেসিডেন্টেড এক ধরনের নেতিবাচক ইনোভেশন আমি বলবো। পৃথিবীতে সর্বত্র এলসওয়্যার আমরা দেখেছি পতাকা পুড়িয়ে ফেলার ট্র্যাডিশন আছে বিভিন্ন জায়গায়, প্রতিবাদের একটা কন্ডুইট হিসাবে। কিন্তু পায়ে মারানো এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে যদি প্রতিষ্ঠানে ঢুকতে হয়, ওটা মারিয়ে তো যেতে হবে, যেভাবে আপনার ফটকের সামনে সেটা সন্নিবেশ করা হচ্ছে। তো এক ধরনের প্রাতিষ্ঠানিকরণের ইঙ্গিত, এই হ্যাট্রেড, এই আপনার একেবারে বুড়ো আঙুল দেখানোর যে স্পিরিট, সেটি তো ন্যাচারালি এটা ভারতে এক ধরনের অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট হুইপ করার জন্যে যারা সক্রিয় আছেন, বজরং থেকে শুরু করে আপনার হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যেই গোষ্ঠীগুলো আছে, তারা তো তাদের জন্য এটা খুব হ্যান্ডি একটা হাতিয়ার হিসেবে তারা পেয়েছেন। আর এর পাশাপাশি আপনার যে কাণ্ডগুলো হচ্ছে পাটকেল হিসাবে, তারা বলছেন যে তারা চিকিৎসা সেবা দেবেন না। এবং কেউ কেউ এক ধাপে গিয়ে, যেন শিলিগুড়ির এদিকটায় একজন ডাক্তার বলেছেন যে তিনি বাংলাদেশিদের সেবা দেবেন প্রোভাইডেড ভারতীয় যে ট্রাইকালার পতাকা, সেটা আগে প্রণাম করতে হবে, পরে তারপর সেবা নিতে আসতে হবে। মানে আরেকটা নতুন মাত্রা যুক্ত করে দিলেন। এখন আমার জানা মতে যারাই আপনার চিকিৎসা পেশায় আসেন ইউনিভার্সালি, তাদের এক ধরনের শপথ করতে হয়, অনার কোডের মতো, যে শত্রু মিত্র নির্বিশেষে যিনি আপনার টার্গেট অডিয়েন্স অর্থাৎ রোগী, তাকে তিনি সেবা করতে বাধ্য, প্লেজ বাউন্ড। তো সেই কোড থেকে বেরিয়ে আসার মতো আপনার কী এমন পরিস্থিতি দাঁড়ালো যে এই রকমের পাটকেল তাদেরকে ব্যবহার করতে হবে। আর এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন, এই চিন্ময় ইস্যুটা এখন পর্যন্ত ফেডেড হয়নি। 2রা জানুয়ারি তাকে আবার হাজির করা হবে কোর্টে, এমনটি জানা গেছে সংবাদপত্র সূত্রে। অর্থাৎ এটা সিমারিং, সলভ হয়নি। আপনার এর বিপক্ষে যত রকম ক্যারেক্টার অ্যাসিনেশন ধর্মী ফুটেজই আমরা ব্যবহার করি না কেন, কিংবা বলি না কেন যে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তার যে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারটি, তারপর তার যে হিউম্যান রাইটস সেইটি আপহোল্ড করার ব্যাপারটি, সেই বিষয়গুলো নিয়ে আপনার কথা বলা শুরু করেছেন ভারতের তারা যারা সমবেথী আছেন। এবং এটা আন্তর্জাতিক পরিসরে একটা বাংলাদেশ বিরোধী সেটা কি বাংলাদেশে হচ্ছে না বলে আপনি মনে করেন? জিগির তুলবার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখন আমেরিকা একটা ট্রানজিশন চলছে। আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন বাইডেনও কিন্তু সেই
আপনার বিষয়টা আজ করেই তার পুত্রকে ক্লিমেন্সি প্রদান করে দিয়েছেন। আর ডেইজ আর নাম্বারড। জানুয়ারির 20 তারিখে নতুন প্রশাসন আপনার শপথ গ্রহণ করে তারা দায়িত্ব নেবেন প্রশাসনের, এবং তার আগে ঘর গোছানোর তাদের টিম বিল্ডিংয়ের ব্যাপারগুলো তারা জানানো দিচ্ছেন। মিস্টার প্যাটেল, তারপরে গাবার্ড, তারা কোনো না কোনো সূত্রে দক্ষিণ এশীয় কালচারের সঙ্গে যুক্ত বা তার কমনওয়েলথ হেরিটেজের অংশ হিসেবে তারা সেটা মনে করেন। তো ফলে এখানে ধরেন এফবিআইয়ের কর্তৃত্ব যখন তাদের হাতে যাবে বা স্টেট উইদিন স্টেট যে অ্যাক্টর ডিপ স্টেট যেটাকে বলছি, সেটার কোঅর্ডিনেশনের দায়িত্ব যখন আপনার তুলসী ওয়ার্ডের হাতে যাবে, সেইটার পরিণতি কী দাঁড়াবে? হিস্টোরিক্যালি ট্র্যাডিশনালি আমরা জানি আমাদের নোবেল লরেট তিনি মূলত আপনার ডেমোক্রেট ঘরানায় যারা নেতৃত্ব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ক্লিন্টন পরিবার বলুন কিংবা আপনার ওবামা, তাকে সর্বোচ্চ বেসামরিক মেডেল নিজ হাতে গলায় পরিয়ে দিয়েছেন অকেশন মানে যেটা ডিমান্ড করে সেই সূত্র অনুসারে। কিন্তু রিপাবলিকানদের সঙ্গে ওই কেমিস্ট্রিটা কিন্তু নাই। আমরা যতই বলি আমাদের শফিক মহোদয় বলবার চেষ্টা করেন দুই পক্ষের সঙ্গেই সমান হার্দ সম্পর্ক আছে, সেটা তো আমাদের অডিয়েন্সকে হয়তো আপনি কনজিউম করার জন্য বলছেন, বাট ইন রিয়ালিটি এটা ম্যাটার করে। কিন্তু মার্কিনিরা আমি যতটুকু চিনি জানি, আপনিও জানেন, আমার সহ আলোচক তিনিও ভালো করে জানেন, এতই কনজারভেটিভ তারা, যদি কোনো লোক না চেনে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক শহর থেকে আরেক শহরে যায় না, তাদের পরিচিত লোকজন থাকতে হবে। তারা অনেক বেশি সেন্সিটিভ এসব ব্যাপারে। তো সেখানে ইডিওলজিক্যালি ভিন্ন ক্যাম্পে বিলং করেন, সেখানে আপনি তহবিল যৎকিঞ্চিত হলেও ইয়ানত দিয়েছেন, তো ফলে এই বিষয়গুলো ভুলে যাওয়ার মতো বিষয় নয়, সেটা কিন্তু কাজ করবে এবং সেটা ইতিমধ্যে একটা আবহ তৈরি করছে। এবং যেই প্রশাসন চলে যাবে, প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানে সেটা মাথায় রেখে তিনি আবার বলেছেন যে অর্থনৈতিক সম্পর্কটা তো আমাদের অবশ্যই থাকবে এবং আমরা অব্যাহত রাখবো, মিউচুয়াল কারণেই থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে মানে চট করে আপনি অ্যাক্সেসটা পেয়ে যেতেন 24 আওয়ার্স, এই গ্যারান্টিটা কিন্তু আর থাকছে না। আর প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, ওদের যে স্পল সিস্টেম, তারা অনেকেই চলে যাবেন, নতুন প্রশাসন আসবে এবং এই যে ম্যানিংটা যে চেঞ্জ হয়ে গেল, সেইটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আন্তঃরাষ্ট্র সম্পর্কে পড়বে। সো অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কি মনে হয় যে একদিকে তো আপনি তো আশাবাদী, আমি বুঝতে পেরেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটায় আপনি মনে করছেন যে এটা তেমন কোনো সমস্যা তৈরি করবেন, কিন্তু ওভারঅল যে সিচুয়েশন দেশের ভেতরে, এবং ইতিমধ্যেই প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রক্রিয়াটা শুরু করেছেন, আপনি কি মনে করেন যে সমাধানটা আসলে কোন পথ হবে? নির্বাচন না সংস্কার আগে না নির্বাচন আগে? এবং এই যে বহিঃসম্পর্কের দিকগুলো, আমরা তো দিল্লি পর্যন্ত ছিলাম, যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ ওয়াশিংটন পর্যন্ত নিয়ে গেছেন, এবং এর বাইরেও আরও নানা জায়গা আছে, নানানভাবে ইউরোপিয়ানরা ধরেন এক ধরনের ন্যারেটিভ শুনলেই তাদের আতঙ্কগ্রস্ত করে ফেলে, এবং সেই ন্যারেটিভগুলো আবার বাংলাদেশের সমাজে রাষ্ট্রে হয়তো দীর্ঘকাল তারা সাপ্রেসড ছিল, গত 15-16 বছর সেই ভয়েসগুলো এখন উঠতে শুরু করেছে, এবং কখনো কখনো মনে হচ্ছে যে তারাই আসলে ডমিনেটিং ফোর্স, এবং সেটা আবার অনেক আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করে। সো আপনি পথটা কি আসলে দেখুন, বেরুবার পথ কি আমি বলবো যে আমার তো স্বস্তি শান্তির পথ কোনটা? আমি আপনাকে আবারও বলছি, আমাকে হতাশা আচ্ছন্ন করছে না, এবং এটা অযৌক্তিক আমি মনে করি না, আমি যুক্তিসঙ্গতভাবে এটা বিশ্বাস করি। দেখুন, গত সরকার যারা রাষ্ট্রীয়, এবং আপনাকে হতাশা আচ্ছন্ন করছে না, দ্যাটস সাউন্ডস গুড, বাট আপনি কি মনে করছেন যে সমাজে বা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সেই অর্থে কোনো হতাশা নেই? সবাই উদ্দীপনার মধ্যে আছে, উত্তেজনার মধ্যে আছে। আমি ওখানে আসছি। আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে যে তাদের যে মনোভাব এখন, তারা এবং একটা সিচুয়েশনে একটা স্বাভাবিক জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের সামনে যখন কোনো রকম একটা বিব্রতকর পরিস্থিতি ঘটবে, তিনি বিচলিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ বিচলিত হওয়ার পর মানুষের তার বুদ্ধিমত্তা দিয়ে, তার চিন্তা, ধৈর্য, এগুলো দিয়ে সে পরিস্থিতিকে
আবার ওভারকাম করবে, আয়ত্তে আনবে, এটাই খুব স্বাভাবিক। আপনি দেখেন, এই যে আমি যে কথাটা শুরু করেছিলাম এইভাবে, যে অতীত সরকার যে অবস্থাটা তৈরি করে দিয়ে গেছিলেন, এখানে ব্যক্তিগত সম্পর্কটাকে প্রাধান্য দিয়েছিলেন, রাষ্ট্রীয় বা জনগণের সঙ্গে যে সম্পর্ক, তার স্থলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আসছিলেন। আজকে আমাদের প্রতিবেশী দেশ যে কথাটা আমাদের সমাজে এখন আজকে যে কারণে মানুষ উৎকণ্ঠিত, একটা মেসেজ এরকম আসছে যে ওই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যখন পালিয়ে চলে গেলেন, তখন ভারত মনে করছে বা আমাদের প্রতিবেশী দেশ মনে করছে এখন যে তাহলে আমাদের দেশে আমাদের চিন্তাভাবনার বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তিটির প্রয়োজন ছিল বা যাকে আমরা এত বছর লালন পালন সেখানে করেছিলাম, তিনি এখন ওই দেশে নাই, মানে আমাদের চিন্তা, কর্ম, বিশ্বাসের বাস্তবায়ন ওই দেশে আর সম্ভব হবে না। এখন এটার আরেকটা কারণ হলো, দেখেন, আপনি একটা স্বাধীন দেশের পতাকা পোড়াবেন আর অন্য একটি দেশে, যেটা কোনো নর্মসের মধ্যে আসে না, আর সেই নাগরিক সেটা জানার পরে নীরবে বসে থাকবে, প্রতিবাদ করবে না, আর সেটা বাট আমি বলছি যে পরিস্থিতিটা মানে নর্মাল করবার জন্যে বা স্বাভাবিকভাবে বাংলাদেশে কিন্তু অনেক দেশের পতাকা আমরা পুড়িয়েছি, অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়েছেন স্বাধীনতার পর থেকেই। তাতে কি সেই পতাকা পোড়ানোর জন্যে সেইভাবে রিয়্যাক্ট সবাই করেছে? এটা অসম্মানজনক, আমাদের জন্য কষ্টের বিষয়, আমাদের ক্ষোভ আছে। আমি বলছি যে এই পাল্টাপাল্টি করতে গিয়ে আমরা না আরো বড় কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ি। আমার উদ্বেগের জায়গাটা, যদি আপনি আশাবাদী, আমি জানি না এই উত্তর আপনি কতখানি দেবেন, বাট প্রফেসর কলিমুল্লাহর কাছে আমার এই প্রশ্ন, এটা বিশ্বব্যাপী হয়ে আসছে, এবং যেখানে প্রফেসর কলিমুল্লাহ একটা নতুন কথা বলেছেন যে এই পুরানোর ইতিহাস বহু আছে, অন্যভাবে করার আছে, কিন্তু যেটা বাংলাদেশে হলো সেটা একটা নতুন মাত্রা যুক্ত করেছে। আপনি দেখুন, কোনো দেশের একটা স্বাধীন দেশের পতাকা যখন আর একটা দেশে পোড়ায়, তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে না তা না, কিন্তু মজার ব্যাপার হলো এই যে প্রতিক্রিয়া প্রকাশের যে একটা মাধ্যম, এটা সময় সব দেশের সকল মানুষের জন্য একরকম হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা বাংলাদেশের অহরহ পুড়িয়েছে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় নাই? এখন বাংলাদেশের পতাকা যেভাবে কলকাতায় পোড়ানোর পর আমরা এখানে যে প্রতিক্রিয়া দেখছি, সেই একই। আমার মনে পড়ে না আমি কখনো তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই হয়েছে, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেরকমটা কখনো শুনেছি? ব্যক্ত করেছে, মানে ব্যক্ত করার জাস্ট আমি মুজিব সরকারের সময় ইউসিস ছিল, প্রেস ক্লাবের সামনে ছিল, সেখানে প্রতিবাদ বকুর হয়েছেন ছাত্র ইউনিয়নের কর্মীগণ, পুলিশ গুলি করে দুজনকে মেরে ফেলেছে। এটা আমার খেয়াল আছে। না, আমি বলেছি যে যুক্তরাষ্ট্র থেকে তার প্রতিক্রিয়া আপনারা কখনো? ওই যুক্তরাষ্ট্রের আমি সেটা বলছি না, আমি বলছি যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিক্রিয়া হয় নাই তা কিন্তু নয়। আমি বলছি প্রতিক্রিয়া প্রকাশটা আমরা দেখি। আমি বলছি প্রকাশটা এক এক সময় এক এক দেশের এক এক রকম, মানুষের এক এক রকম। আপনি বাংলাদেশের পতাকা পোড়ানোর পরে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া, আপনি ঠিকই বলেছেন, সেরকম প্রতিক্রিয়া আমেরিকা বা অন্য অন্য দেশে আমরা দেখিনি, কিন্তু এটা নিশ্চিত আমরা অতীতেও আপনি দেখবেন বাংলাদেশেও কিন্তু ভারতের পতাকা অনেক সময়। আমি বলছি যে নানা দিক থেকে প্রভোকেশনসটা আছে, এবং সেই ফাঁদে আমি পা দিব কি না, আমি এখন এটা যেটাকে এবং এটা আমি করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়ে আমি আসলে কি করতে পারবো? দেখুন, আমি স্বাধীন, সার্বভৌম, আমার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমার আত্মমর্যাদা রক্ষা করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, কিন্তু আমি লড়াই করে করে আমি কতখানি শক্তি ব্যয় করব সেটাও একটা বিষয় আছে। দেখুন, এবং তাতে আমার লাভ কি হবে? হ্যাঁ, অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। আপনার সঙ্গে ঝগড়াঝাটি করলে, আপনার সঙ্গে ফাইট করলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও হব, কিন্তু ক্ষতির কম বেশি বা এক একজনের এক এক মাত্রায় তো ক্ষতি হবে। আমি বলি আমার কথাগুলো, দেখুন, আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি, আমি জাস্ট বুঝতে চাইছি আপনাদের দুজনের। আমি বলছি যে বাংলাদেশে যে প্রতিক্রিয়াটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এখন এটার প্রকাশটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক রকম মনোভাব হয়, এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটার প্রতিবাদ হবে না, এটা কোনোভাবেই আশা করা উচিত হবে না আমাদের কারো এই জন্য হবে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, নাগরিক যদি সে তার দায়িত্বপূর্ণ আচরণ করে, প্রতিবাদ করা মানুষের অধিকার, কিন্তু দায়িত্বপূর্ণ আচরণ করলে তাইলে সীমাবদ্ধতার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। এখন এটা কোন মাত্রায় যাবে, কতটুকু যাবে? দেখেন, আপনি প্রতিবাদ করার মধ্যে যদি উগ্রতা চলে আসে, এবং যেখানে সরকার রাষ্ট্র প্রতিবাদ করছে এবং কঠোর ভাষায় করছে নিয়মিত, রাষ্ট্র করার পরেও, আগে তো কখনো করেনি, না রাষ্ট্র করার পরেও, হ্যাঁ, আগে রাষ্ট্র করে না, কারণ তাবেদার সরকার ছিল বলে তাদের কোনো ভুল তাদের চোখে পড়তো না, বা পড়লেও তারা প্রতিবাদ করতো না। সেই অতীত সরকার বা অতীত সরকার আর আজকের সরকারের মধ্যে অনেক ফারাক। জনগণের সরকার যখন হয়
তখন তাদের প্রথমেই তাদের পালস, জনগণের পালস বুঝেই তাদেরকে কথা বলতে হয়, যেটা এই সরকার করেছে। এবং এই জনগণও বুঝাতে চাচ্ছে এই সরকারকে যে তোমরা যেটার প্রতিবাদ করেছো আমরা তোমাদের পিছনে আছি। আমরা জনগণ অতীত সরকারের মতো নয়, যে অতীত সরকার যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন না। সেই জন্য তোমরা যে প্রতিবাদ অন্যায়ের জন্য করেছো আমরা তোমাদের পাশে আছি, তোমরা নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই। এখন এটার যদি খুব একটা লিমিটের বাইরে চলে না যায় সেদিকে নিশ্চয়ই সরকার খেয়াল রাখছে, কিন্তু আমার মনে হচ্ছে যে অন্যায় কাজগুলো যেটা করেছে, আমার বিশ্বাস হলো প্রতিবাদ চলমান থাকবে, এটাই স্বাভাবিক, তবে সেটা নিয়মতান্ত্রিক পন্থায়, এটা হলো আমার বক্তব্য। আর উত্তেজনা যেটা আপনি দেখেছেন, একটা দেশের সার্বভৌম শক্তি কারো দ্বারা আক্রান্ত হবে আর জনগণ সেখানে সুখনিদ্রায় যাবেন, এমনটা আশা করা আমাদের বোধহয় ঠিক না। সেই জন্য আমি মনে করি জনগণের তরফ থেকে যে প্রতিবাদ আসছে সেটা খুবই যুক্তিসঙ্গত। আপনি দেখেন এই চিন্ময়ের দিকে তাকান, আপনি একটা ব্যক্তির বিরুদ্ধে একটা ফৌজদারি অপরাধ অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, এখন সেই অভিযোগ সে সমর্থন করে তার বিচার প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করবে, তাকে সমর্থন করবে, তিনি একদিন নির্দোষ প্রমাণ হতে পারেন। কিন্তু আপনি দেখুন সে একটা সম্প্রদায় হওয়ার কারণে এবং তাকে একটা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তি চিহ্নিত করার কারণে আপনি গেরুয়া পোশাক পরে আপনি আদালতকে আক্রমণ করতে গেলেন, সেখানে একজন আইনজীবীকে প্রাণ দিতে হলো। এই যে জিনিসগুলো, এখানে ইন্ধন লক্ষ্য করা যায়, কে বা কারা ইন্ধন দিচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝছে। এখন মানুষ যদি এই সকল অবস্থা, হয়তো বা এগুলো এখন বিক্ষিপ্ত অবস্থায় এগুলো ঘটে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটা দেখার পর যদি চুপ থাকে তাহলে মনে করতে হবে এই যে আসলে সাধারণ মানুষ বোধহয় নির্বোধের ভূমিকায় চলে গেছে। সুতরাং সাধারণ মানুষের যে প্রতিবাদ, এটা আমার কাছে ইতিবাচকই মনে হচ্ছে এবং এই প্রতিবাদ থাকতেই হবে। একটা জনগণ, আপনি দেখেন না ভারতের গত 16 বছরে আপনি যে জিনিসগুলো হয়েছে, আপনি আখাউড়া থেকে ঢুকে তাদের ভারতের সেই কি বলে আপনার ওই যে তাদের সিস্টার কনসার্নগুলো যাওয়ার জন্য যে বিষয়গুলো করলেন, আমি এমনও শুনেছি আমাদের দেশের সাধারণ মানুষের মুখে যে আমাদের দেশে ঋণের পয়সায় রাস্তা করে দিচ্ছি, আর সেখানে আমাদের প্রতিবেশী দেশ তার মালামাল সরবরাহ করছে, আর সেটা ট্যাক্সের পয়সাটাও আমাদেরকে দিতে হচ্ছে। তো তখন মানুষের মধ্যে প্রতিবাদের শক্তি ছিল না তা কিন্তু নয়, কিন্তু মানুষের প্রতিবাদের মুখপাত্র হয় একটা সরকার, যেই সরকারকে তারা বসিয়েছিলেন তাদের নতজানু, অর্থাৎ তাদের কোনো অপরাধের দিকে নজর না দেওয়ার জন্যে, এবং সে কারণেই তাদের কাছে কখনো তাদের কোনো অযৌক্তিক কার্যক্রমকে তারা অন্যায় মনে করেননি। আজকে সরকার এবং জনগণ একাত্ম, আজকের রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার এবং জনগণ তারা একত্র, দলমল নির্বিশেষে আমি বলতে পারি। সুতরাং এই সরকার মনে করছে যে আমরা অতীতের সরকারের মতো তাবেদারি সরকার এই রাষ্ট্রে না, এখন আমরা জনগণের সরকার। তারা অন্যায় করছে এবং সেটার প্রতিবাদ আমরা যেমন করা আমাদের দায়িত্ব মনে করি, কারণ আমাদের ফুটিংস আছে জনগণের মধ্যে। জনগণে মনে করে আমাদের প্রচেষ্টার ফসলই এই সরকার। আমরা ওই সরকারকে বোঝাতে চাই তোমরা অসহায় না, তোমাদের শক্তি আছে, সুতরাং তোমরা সামনে এগিয়ে যাও, তোমার জনগণ। তবে এটা নিশ্চিত উচ্ছৃঙ্খলতা কারোর জন্যই মঙ্গলজনক না। প্রতিবাদের ভাষা শক্তিশালী হতে পারে, কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খল যেন না হয়, সেটা যেমন সরকার দেখবে। আমরা সাধারণ মানুষ যারা যদি মনে করেন যে কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ করে কারো ফাঁদে পা না দেওয়ার মতো দায়িত্ববান আচরণ জনগণকে করতে হবে। আমরা এটা নিশ্চিত আপনি লক্ষ্য করবেন গার্মেন্টস সেক্টরে প্রবলেম, আপনি ধর্মের কিছু বিষয় নিয়ে ধর্মীয় সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে তাদের কিছু কিছু লোক উস্কানি দিচ্ছে। আপনি ব্যবসা বাণিজ্যের দিকে তাকান, দেশের অর্থনীতির দিকে তাকান, এগুলো ইচ্ছাকৃতইভাবে একটা সম্প্রদায় করছে এবং এগুলো এই কারণে করছে যে এই সরকার যেন একটা দুর্বল সরকারের রূপ নেয়। অর্থাৎ বারবার জনগণের যে সকল প্রত্যাশিত ক্ষেত্র সেগুলো যদি সরকার যোগ্যতার পরিচয় না দিতে পারে তাহলে জনমনে মানে কি বলবো আমি, আতঙ্ক তৈরি হবে, জনগণ প্রতিবাদী হবে, সরকার অসহায় বোধ করবে। সুতরাং এই সবগুলোও কিন্তু পরিকল্পিত উপায় করা হয়। যেমন কলিমুল্লাহ সাহেব বললেন আলু আসতে দিবে না, পেঁয়াজ আসবে না, এগুলো কিন্তু কেন করা হচ্ছে? এগুলো করা হচ্ছে এই জন্য যে জনগণের এখানের যে কনজামশন সেটা যদি স্কারসিটি দেখা দেয় তাহলে জনগণ অসহিষ্ণু হবে
তাদের মধ্যে তারা প্রতিবাদ করবে, আবার রাস্তায় নেমে আসবে। এইসব জিনিসগুলোকে পরিকল্পিতভাবে এক একটা সেক্টরকে বেছে নিয়ে এক একভাবে করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিত যে আপনি মনে রাখবেন, আমি আমার বয়স অনুসারে আমি কথাটা বলছি, দেশের স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় 1971 সনে, তখন আমরা অনেক দুরবস্থার মধ্যে দিয়ে চলছি। তখন প্রতিবেশী দেশ ভারতে আমরা আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ভারত থেকে কিছু পাওয়ার মতো সম্পর্ক আমাদের ছিল না। এখানে অনেক কিছুই আমরা পাইনি, অনেক কিছুই আমাদের প্রয়োজনের তখন আমরা, কিন্তু তারপরও মানুষ কিন্তু সেই কষ্ট স্বীকার করে ধৈর্যের সঙ্গে সেটাকে মোকাবেলা করেই সামনে গিয়েছিলেন। সুতরাং মনে রাখবেন, আমাদেরকে যদি কেউ মনে করে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে নিয়ন্ত্রণ করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে, মানুষ আমরা কিন্তু কষ্ট করতে জানি, আমরা আমাদের প্রয়োজনের সঙ্গে আপোষ করতে জানি। আমরা যত তাড়াতাড়ি মনে করবে যে আমাদেরকে আত্মসমর্পণ করানো, এই একটা বিষয় আমাদের সম্ভব নয়। এদেশের মানুষ তাদের মনোবল অনেক শক্তিশালী, তারা নিজের মনোবলকে বহাল রাখার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্যে তারা যে কোনো কষ্ট স্বীকার করতে কিন্তু এদেশের মানুষ প্রস্তুত। এবং এটা যারা আমাদের জন্য এই পরিস্থিতি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র করছেন, আমাদের দেশীয় কিছু দোসরদের সঙ্গে মিলে, তাদেরও মনে রাখা উচিত তারাও এই দেশেরই মানুষ ছিলেন এক সময়, এবং তাদেরও অভিজ্ঞতা আছে যে বাংলাদেশের মানুষকে ইচ্ছা করলেই অধীনস্থ করা যায় না, এই কথাটা তাদের ভুলে গেলে। আমি একটু আপনার কাছ থেকে এখন বুঝতে চাইব, সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে, আমি মেয়াদকাল বলছি না, সময়কালে সামনের দিনগুলো আপনি কি দেখেন সব মিলিয়ে? সেটা নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, বহিঃসম্পর্ক, হোয়াটএভার ইট ইজ। আপনার চাষি মামুন নামে একজন, এবং সংস্কার বহুল আলোচিত শব্দ, তরুণ তুর্কি, তিনি খোলামেলা বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহ্বান করেছেন এবং যুক্তি যেটা হাজির করেছেন সেটি হচ্ছে যে তিন তরফের এই সরকার রীতিমতো সময় উত্তীর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফিউশন অফ নিউ ব্লাড হচ্ছে সময়ের দাবি। বয়সের ভারে নুব্জ ব্যক্তিবর্গ যারা একটা শব্দ উচ্চারণ করেননি গত 16 বছরে হাসিনা সরকারের বিপক্ষে, তারা সুন্দর মোচে তা দিয়ে আমল ধবল চেয়ারগুলোতে বসে গেছেন। এবং ওই সময় সরকার গঠন করা ছিল জরুরি একটা কাজ। 5 থেকে 8 এই সময় কোনো সরকার ছিল না। ভ্যাকাম কখনোই সুস্থতার লক্ষণ নয়। সেই চিন্তা থেকে আমাদের জনগোষ্ঠী যাদেরকেই সামনে আনা হয়েছে তারা মেনে নিয়েছেন। এখন যে ডিনামিক্সটা কাজ করেছে, পপুলারলি যেটাকে আমরা বলি উত্তরপাড়া, তার বিপরীতে দক্ষিণপাড়া আমাদের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়, দুই পক্ষ, মাঝখানে প্রফেসর ইউনূস, এই তিন পক্ষের তিন তরফের এক ধরনের কম্বিনেশন। কিন্তু আপনি কি মনে করেন যে তিন তরফ আসলে একসঙ্গে আছে? বা কিন্তু ফরমেশনটা যেটা ওইভাবেই কিন্তু ফাইনালি ক্যাবিনেটটা গঠিত হয়েছে। পরে আরও 2-3 জন ইন্ডাক্টেড হয়েছেন আমরা জানি, কিন্তু এখন পর্যন্ত কেউ বাদ পড়েনি। আপনার ইয়াজউদ্দিন সরকারের সময় নিশ্চয়ই মনে আছে 4 জন উপদেষ্টা তারা কিন্তু ঘোষণা দিয়ে পদত্যাগ করেছিলেন, এবং ফখরুদ্দিন সরকার এসেছিল, ওই দৃষ্টান্ত আছে। তো এই চাষি মামুন যে বক্তব্যটি হাজির করলেন সেটি তো এমনি এমনি করেন, এটা হোমওয়ার্ক করেই করেছেন, মানুষের পালস বুঝে কথা বলবার চেষ্টা করেছেন। সামনে আবারও তিনি এই দাবি তুলে ধরবেন এবং আরও অনেকেই এই দাবিতে উচ্চকিত হচ্ছেন। অর্থাৎ বিপ্লবের যে স্পিরিটটা সেটা যাতে কম্প্রোমাইজড না হয়। আবার এই বিষয়টাকে ক্যাপিটালাইজ করে একটা প্রস্তুতি চলছে নতুন দল গঠনের। জানুয়ারিতে হয়তো সেটা আত্মপ্রকাশ করবে, গিভেন দ্য অপরচুনিটি অ্যান্ড টাইম। এখন আবার যেই আলোচনাটাও আছে এরকম যে আপনার হ্যারি কে থমাস জুনিয়র যে আশঙ্কাটা ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে 111-এর মধ্য দিয়ে -2 ফর্মুলা ব্যক্তি 2 জনকে ঘিরে -2, এখন প্রতিষ্ঠান বা সংগঠন ঘিরে -3-র একটা কথা কিন্তু চাউর হচ্ছে।
আওয়ামী লীগ অ্যাজ an institution in the when, জাতীয় পার্টি ডেফিনেটলি আপনার ওই স্লোগানটা ভারতে যেমন ছিল, দিল্লি থেকে এলোগাই সঙ্গে বাছুর সিপিআই, মানে ওই ওই রলে চলে গেছে। এখন নেক্সট টার্গেট বিএনপি। এখন আপনার এই যে 5 থেকে 8 এই সময়ে যে কাণ্ডগুলো হয়েছে, আপনি এক ধরনের ইন্ডেমনিটি দিয়ে দিলেন। ইন্ডেমনিটি কি শেষ পর্যন্ত মেনটেন করা যায়? গিভেন দ্য টাইম অ্যান্ড স্পেস, আজ থেকে 50 বছর পরে হয়তো এগুলো নিয়ে আবার নাড়াচাড়া শুরু হবে। তখন হয়তো অনেকেই ধরাধামে থাকবেনও না। এই বিষয়গুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে। আমি একটা টক শো অ্যাটেন্ড করলাম, মার্কিন একটা টক শো। সেখানে আপনার হার্পিক মজুমদার বলে সুখ্যাতি বা কুখ্যাতি পেয়েছেন নিঝুম মজুমদার, তিনি যেই হুমকিটা দিলেন যে করায় গণ্ডায় তারা আজ হোক না হোক 100 বছর পরে হোক ক্ষমতায় আসবেন, দেখে নেবেন। এবং আমি ছিলাম সেই শোতে, আমাকেও তিনি রীতিমতো নাকাল করবার চেষ্টা করলেন। বললেন যে আপনি বিচক্ষণ মানুষ, কিন্তু আপনার সকল বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করি না, মানে প্রচ্ছন্ন একটা হুমকিও দিলেন আর কি। তো এই যে মাইন্ডসেটটা, যে জিঘাংসা, সবার সব বক্তব্যের সঙ্গে সবার তো আর একমত হতে পোষণ করতে হবে না, দ্যাট ইজ ডেমোক্রেসি। মানে এবং আমার সহ-আলোচক ডেফিনেটলি আমার সঙ্গে ডিসএগ্রি করবেন না এই ব্যাপারে, যে সব ইস্যুতেই যে আমাদের সবাই একমত হতে, এবং তাহলে তো নাজিবাদ বা যে ফ্যাসিবাদকে গালাগাল করছি তাই দাঁড়ায়। মসলিনি বা হিটলারের যেই প্যাকেজ, সেটা তো ডেমোক্রেসি না, আর যাই হোক। তো এই যে ভাবনাটা, চিন্তাটা, রেকটিফিকেশন, এটা হচ্ছে না। এবং না হলে এটার জন্য উদ্যোগ যেটা গ্রহণ করা যেত, সেটা আমাদের প্রফেসর ইউনূসই করতে পারতেন। শান্তির জন্য নোবেল লর্ড, গ্লোবালি তার একটা ব্র্যান্ডিং আছে। নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে যাওয়ার, ছাপিয়ে যাওয়ার একটা অপরচুনিটি তার ছিল। উইথ ডিউ রেসপেক্ট, আমার মনে হয় আমরা সেই অপরচুনিটি হারিয়ে ফেলেছি। নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন কারাবাস করেছেন এলিস আইল্যান্ডে, আপনি জানেন। সেই তুলনায় যাতনা কিন্তু প্রফেসর ইউনূস ভোগ করেননি। তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন, বেজ্জত হয়েছেন, মানসিক আপনার মনস্তাত্ত্বিক প্রেশারের মধ্যে ছিলেন, প্রায় জেল হয় এরকম একটা অবস্থা, জরিমানা ইত্যাদি। কিন্তু দীর্ঘ 27 বছর কারাবাস তাকে কিন্তু করতে হয়নি। বা যারা এখন এই যে অমল ধবল চেয়ারগুলোতে বসেছেন, তারা কয়দিন জেল কেটেছেন, কয়দিন আপনার ভিন্ন অবস্থান ব্যক্ত করার কারণে নিগৃহীত হয়েছেন। অধিকাংশ লোক কনসালটেন্সি করতেন ফুল টাইম, এবং সবাই কিন্তু আরামায়েশেই জীবনযাপন করেছেন। এই ধরনের ব্যক্তির মুখে যখন শুনতে হয় ডিমের দাম কেন বাড়লো, জিজ্ঞেস করাতে যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করব, এটা পাকিস্তান হানাদার বাহিনীর লোকজন যারা অকুপায়েশনের মধ্যে ছিল এখানে, টিক্কা খানের মুখে মানায়, আমাদের উপদেষ্টাদের মুখে তো মানায় না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি দেখেন মানে সামনের দিনগুলো, অন্তর্বর্তীকালীন যেখান থেকে শুরু করেছেন এবং এখন থেকে সামনের দিনে যেখানে গিয়ে শেষ করবেন, পথটা কি? দেখুন, সময়টা কি? উন্নতি অথবা সমৃদ্ধি, এটা একটা রিলে রেস। দেশের নির্বাচিত বা রাজনৈতিক সরকারও বহুবার ব্যর্থ হয়েছে। এ সরকারও যদি যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে, এবং যদি তারাও ব্যর্থ হয়, আমাদের শঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নেই। কারণে নাই, দেশ থেমে থাকবে না। এই সরকারের সীমাবদ্ধতা আছে, এটা আমাদের যেমন মনে রাখতে হবে, এটা এই সরকারকেও মনে রাখতে হবে। দেশ, আপনি যাই বলেন না কেন, দেশের জন্ম রাজনীতির কারণে হয়েছে। এখন যারা 1-11 থেকে শুরু করে আজ পর্যন্ত একটা শ্রেণীভুক্ত মানুষ নিজেদেরকে মনে করেন, এবং তারা মনে করেন যে দেশের জন্য তারাই উত্তম শ্রেণী, এবং যাদের মধ্যে রাজনীতি নিয়ে হেট্রেট চলছে বা রাজনীতির বিরুদ্ধে যারা নানা রকম কথা বা কুৎসা রটনা করছেন, তাদেরকে আরেকটু দায়িত্ববান হয়ে চিন্তাভাবনা করা উচিত। সকলকে মনে রাখতে হবে, রাজনীতি না থাকলে দেশ থাকবে না। রাজনৈতিক সরকারও সবাই ধোয়া তুলসী পাতা, আমি সে কথা বলবো না। একটা জিনিস আপনি দেখেন, একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ ভোট দিয়ে একটা সরকার বানায়।
এই জনগণই ভোট দিয়ে কিন্তু আরেকটা বিরোধী দল বানায়, এবং এই বিরোধী দলটা এই কারণে বানায় যে জনগণের নির্বাচিত সরকারকেই তাদের নির্বাচিত বিরোধী দল যেন প্রতিনিয়ত সমালোচনা করতে পারে, তাদের কর্মের সমালোচনা করতে পারে। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকারে বসার পরেই আপনি মেজরিটি বা নির্বাচিত হয়ে সরকার দখল করার পরেই আপনি যে নির্বিঘ্নে সমালোচনাহীনভাবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা চালিয়ে যাবেন তা কিন্তু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সঙ্গে সঙ্গে আপনার সমালোচনা করার জন্য আপনার বিরোধী দল নির্বাচন করে কিন্তু ওই সংসদেই পাঠাচ্ছে। এই সরকারের ব্যর্থতা এটা জাতির জন্য খুব ভয়াবহ একটা ব্যাপার হবে। আমি মনে করি এই সরকার, এটা আমরা যেমন বুঝি এটা এই সরকার নিজেও বুঝেন, এবং তাদের বোঝাটা খুব স্বাভাবিক। তারা এতটা নির্বোধ এটা আমি মনে করি না। তাহলে বিষয়টা কি? এই সরকার যদি মনে করতে পারেন যে কি কারণে তাদের ব্যর্থতার দিকে আছে, বা মানুষ আজকে, আপনি দেখেন প্রথম যেদিন তারা ক্ষমতায় বসে মানুষের মধ্যে উৎসব মুখর ছিলেন মানুষ, সেই মানুষরাই যারা উৎসবে সামিলও হয়েছিলেন, তাদের কারো কারো মুখ থেকে যখন আমরা দেখি যে এই সরকারকে সমালোচনা করা হচ্ছে, এটা নিয়ে আমরা যেমন ভাববো সরকারকেও ভাবতে হবে যে তাদের কি কারণে এত অল্প সময়ের ব্যবধানে তাদেরকে নিয়ে সমালোচনা করছে। এই সরকারকেও বুঝতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কেন এসেছিলেন, মানুষ কি চেয়েছিলেন। শুধু কোঠা সংস্কারের জন্যই একটা সরকারের জন্ম হয় নাই, মানুষ অধিকার বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়ের জন্যে। সেই কারণে একটা এই ধরনের সরকার জনগণের মত নিয়ে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা যদি চিহ্নিত করতে পারেন যে জনগণের ক্ষোভ কোথায় ছিল, কোন ক্ষোভের কারণে সরকার পদত্যাগ করতে হয়েছিল, কোন ক্ষোভের কারণে যে সকল ইন্ডিকেটরগুলো ওই সরকারকে অতীত সময়ে 16 বছর যাবৎ প্রোটেকশন দিয়ে রাখছিলেন, সেই সকল ইন্ডিকেটরগুলো হঠাৎ করে এত নিরপেক্ষ কেন হলেন, তারা ওই পক্ষ ত্যাগ করে জনগণের পক্ষে কেন আসলেন, এটা ওই সরকারকেই ভাবতে হবে। আবার যারা ওইখান দিয়ে ওই পক্ষ ত্যাগ করে এই সরকারকে সমর্থন করলেন, তারা নিউট্রাল হওয়ার কারণে আন্দোলন সামনের দিকে অগ্রসর হলো, তারাও যে অন্ধভাবে এই সরকারকে দীর্ঘদিন সমর্থন করে যাবে কিনা, সেটাও আমাদের জনগণের চাইতে সরকারের ভাবনার বিষয়টা বেশি হওয়া উচিত। আমি খোলামেলা বলতে গেলে এইভাবেই বলবো, দেখুন, দেয়ার শুড বি এ গভর্নমেন্ট অফ দি পিপল। এই দেশে রাষ্ট্রীয় সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসে, তাহলে আভ্যন্তরীণ যে সমস্যা আমরা দেখছি এবং বহিঃশক্তির যে আশঙ্কা আমরা করছি, সেগুলোকে হ্যান্ডেল করার মতো এই সরকার খুব একটা যুক্তিসঙ্গত সময়ের জন্য উপযুক্ততা প্রমাণ করতে পারলেও দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধানের জন্য কতটা শক্তিশালী তারা, এটা তাদেরকে ভাবতে হবে, এবং সেই অনুসারে কর্মপদ্ধতি। আমি খুব পরিষ্কার বলি, দেখেন, এই সরকার কালকেই চলে যাক, এটা যদি কেউ চায়, আমি মনে করি আমি তাদের সঙ্গে একমত হতে পারছি না। কিন্তু এই সরকার এভাবে করে চলে যাবে। আপনি দেখেন যে এই সরকার যে সমস্যাগুলো নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্নীতি, বড় সমস্যা ছিল দেশের ভঙ্গুর অর্থনীতি, তারপরের সমস্যা ছিল মানুষের অধিকার নির্বাচনে, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারে না, মানুষ সরকার বানাতে পারেনি। এই সরকার যদি সংস্কার কি, আসলে দেখেন, সংস্কার, এই দেশটা স্বাধীন হয়েছে 53-54 বছর, সংস্কার একটা চলমান প্রবাহ। এটা হয়েছে, সংস্কার থেমে গেছে, আবার চলেছে। তো এইটা আপনি 6 মাস, 2 বছর, 1 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে সংস্কার করে একটা সম্পন্ন করে দেবেন, আর পর আর জাতির কোনো সংস্কারের প্রয়োজন হবে না, এটা যারা দাবি করেন তারা যেমন অন্যায় করেন, যারা বিশ্বাস করেন যে এটা আমরা ছাড়া আর কেউ করতে পারবে না, আমি মনে করি তারাও ভুল করছেন। আমাদের খেয়াল রাখতে হবে এই সরকার কেন রাষ্ট্রীয় ক্ষমতায় হঠাৎ করে এসে বসে গেলেন। যেই কারণটায় বসে গেছেন সেই কারণগুলো এই সরকার এই প্রায় 110 দিনের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় তারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, এবং তার মধ্যে তারা গুরুত্ব এভাবে দিবেন যে কোনটা কোনটা পর্যন্ত তাদের করা উচিত, কোনটা তারা করবেন না বা কোন দিকে তাকাবেন না। সেখানে যদি আমি মনে করি এই সরকারের এখন সর্বপ্রথম দরকার হলো একটি নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা, কারণ এই সরকারের পরিচয়টা হলো অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, এই সরকারের সবচেয়ে বড় কাজ সেটা হবে। এবং সেটা করতে গিয়ে যেটুক সংস্কার বলতে আমি বলছি যে সকল অন্তরায় একটা দেশের ফেয়ার নির্বাচন, একটা পপুলার গভর্নমেন্টের ট্রানজিট করার জন্যে যে অন্তরায়গুলো আছে, সেই অন্তরায়গুলো যাতে স্থায়ী রূপ লালন না করে, ভোটের কথা বিবেচনায় যাতে প্রহসনের তৈরি না হয়,
কোনো একটা বিশেষ বা কোনো একটা গোষ্ঠীকে পছন্দ করার জন্য বা ক্ষমতায় বসাবার জন্য যেন কোনো প্রক্রিয়া সেই অতীতের ন্যায় চেপে না বসে মানুষের উপরে, সেই জিনিসগুলোকে যাতে বাধাগ্রস্ত করা যায়, মানুষ যাতে অবাধে তার অধিকার প্রয়োগ করতে পারে, এবং যে প্রত্যাশিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে বা ক্ষমতায় বসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচন পদ্ধতি যাতে বাধাগ্রস্ত না হয়, সেই সকল অন্তরায়সমূহ দূর করাই আমি মনে করি সংস্কার। দেখুন, সংস্কার আসলে কি? সংস্কার তো দরকার মানসিকতার। শেষ করে আমি এইভাবে শেষ করি। দেখেন, আজকে একটা ব্যুরোক্রেসি রাষ্ট্রীয় ক্ষমতায়, এই ব্যুরোক্রেসিকে গত সরকার সাজিয়ে গেছিলেন 1, 2, 3 ধাপ করে, আরও নিচেও গিয়েছিলেন, একদম উপজেলা লেভেলের প্রশাসনও যে তাও তাদের সেখানে অন্য কোনো মতাদর্শের কোনো লোকের কোনো স্থান ছিল না। এখন ওই ব্যুরোক্রেসি কিন্তু আজও আছে। গুটি কয়েক মানুষ যারা ওভারডুইং করেছিলেন বা সময়ের সাথে চেহারা বদলাতে পারছেন না, অভিনয়টা ভালো করে করতে পারছেন না, অথবা অতীতের বোল পাল্টিয়ে যারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছেন, ভালো অভিনয় পারদর্শী হয়ে নিজের পরিচয় নতুন করে উপস্থাপন করতে পারছেন, তারা কিন্তু সরকারের বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে। এই সকল মানুষের কিন্তু দুইটা চরিত্র এখন তারা ধারণ করছে। একটা আউটওয়ার্ড দেখাচ্ছে এই সরকারকে গুড হিউমারে নিয়ে নিছে, আমরা আছি আপনাদের সঙ্গে, আমরা জনগণ, যেহেতু এই দেশেরই রাষ্ট্রের ব্যুরোক্র্যাটস, আমরা ব্যুরোক্রেসি। আর ভিতরকার হলে যাদের আনুকূল্যে এতদিন তারা লালিত পালিত হয়ে এখানে এসেছেন, তাদের সঙ্গে একটা আন্ডার কারেন্ট তাদের আছে। এই যে দ্বৈততা তাদের, এটা এই সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তাদের পলিসি ডিটারমিন করা এবং সেটার এক্সিকিউট করা খুবই বিপজ্জনক, এবং কোনোভাবেই তারা অপটিমামটা বাস্তবায়ন করা তাদের সম্ভব না। সেই জন্য আমি মনে করি একদম পরিষ্কার, দেখেন একটা ইলেকশন কমিশন তারা দিয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা নির্বাচনে এটা চায়। তাহলে ইলেকশনের কি এখন ভোটার লিস্টের কথা বলছে, আবার ভোটার লিস্ট নিয়ে নানা রকম কথা হচ্ছে, দেখেন আপনার সমালোচনা কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং এই সরকারের যে কাজটি দরকার, প্রথম কথা হইল তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা খুব জরুরি, নির্বাচনী রোড ম্যাপ। এবং এই নির্বাচন বাস্তবায়নের জন্য, নির্বাচন অনুষ্ঠানের জন্য, গ্রহণযোগ্য নির্বাচন, আমি আবারও বলছি, শেষ করতে হবে, যে অন্তরায় সেইটা দূর করার জন্য যতটুকু সময় দরকার এই সরকার সেটাকে দূর করে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা চলে যাবেন। এবং এটা নিশ্চিত, আপনি দেখেন এই সরকারের যারা, আমি এইভাবে শেষ করি, এই সরকারের যারা অ্যাডভাইজার এখন, তারা কে কোনটায় পারদর্শী, রাষ্ট্রের যে সকল সমস্যা, দুর্নীতি, অর্থনীতির ভঙ্গুর অবস্থা, কে কোনটায় পারদর্শী আপনি দেখেন। প্রফেসর ইউনূস একজন অত্যন্ত মানে বিশিষ্ট অর্থনীতিবিদ, কিন্তু দেশের সমস্যা শুধু অর্থনৈতিক সমস্যা না তো, তাইলে এগুলো একটা টোটাল কম্বিনেশন লাগবে, একটা টোটাল কম্বিনেশন। ধন্যবাদ। সেই জন্য আমি লাস্ট কথাটা এইভাবে বলছি, এই সরকারকে মনে রাখতে হবে যে তার এই মুহূর্তে কি করণীয়। তিনি ওই করণীয় ভুলে গেলে তারা যেমন বিচলিত হবেন, জনগণের বিশ্বস্ত জায়গাটাও নড়বড়ে হয়ে যাবে। ধন্যবাদ। প্রফেসর কলিমুল্লাহ, আর কিছু যোগ করবেন নির্বাচন সংক্রান্ত বা রোড ম্যাপ? যেটি বলবো, আমাদের আন্তঃরাষ্ট্র সম্পর্কটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা যাতে এই ট্র্যাপে না পড়ি, এটাই হচ্ছে এখন সময়ের দাবি। এবং সেটি যদি আমরা নিরসন করতে সক্ষম হই, তারপরেই যেন মনোযোগ আসে নির্বাচনের রোডম্যাপ, যেটি আমার সহ আলোচক বললেন, আমি তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। প্রায়োরিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন। সংস্কার সর্বক্ষেত্রে করার ম্যান্ডেট আপনার নেই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা যা বলছেন তার মূল কথা বা সামগ্রিকভাবে বাস্তব অবস্থার ভিত্তিতে কথা বলা যায়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দিকটাকে মনোযোগ দেওয়া। এবং সেজন্যই ওই যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, সেই জাতীয় ঐক্য, এবং জাতীয় ঐক্যতেই সমস্যার সমাধান হবে না, যত দ্রুত সম্ভব এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠান করে, এবং সেটাই তাদের এখন প্রধান কর্তব্য হওয়া উচিত। এবং সেটি হচ্ছে আপাতত যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, যে অস্থিরতা আছে, যে অনিশ্চয়তা আছে, সেটা থেকে বেরোয়ার পথ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।